চাকরিতে নিয়োগ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। এসব বিজ্ঞপ্তির অধিকাংশই উচ্চ বেতনে কাজে নিয়োগের কথা বলা হয়ে থাকে। ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ জালিয়াতি চক্রের একাধিক প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে পেরেছে। লোভনীয় চাকরির প্রস্তাবের আড়ালে যার মূল লক্ষ্য ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া। কর্মীদের সতর্ক করে ওমান পুলিশ বলেছে, এই ধরনের ভুয়া বিজ্ঞাপন পেলে অবশ্যই এড়িয়ে যেতে হবে। প্রতারকদের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। অভিনব এই প্রতারণার সর্বোচ্চ সংখ্যক ভুক্তভোগী প্রবাসী তরুণরা যাচাই বাছাই না করে ফাঁদে পা দিয়ে ফেলছেন তারা। এর আগেও বহুবার SMS এবং অনলাইন বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ না হতে কর্মীদের পরামর্শ দিয়েছিল ওমান পুলিশ। কিন্তু এরপরেও চাকরির খবর পেয়ে সত্যতা এবং উৎস যাচাই না করেই ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন অসচেতন প্রবাসী কর্মীরা। অনেকে আর্থিক লেনদেন করেও ক্ষতির মধ্যে পড়ছেন। তাই এখন থেকে কোনো সন্দেহজনক বিজ্ঞপ্তি এবং প্রতারক চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। 4 দিনের একটানা অনুসন্ধান অভিযানের পর মাস্কাটে সি বিচ এলাকায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, নৌ উদ্ধারকারী দল, স্থানীয় নাগরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অংশগ্রহণে গত 4 দিন ধরে টানা অভিযান চলছে। অবশেষে সি বিচ এলাকায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত শুক্রবার সিবির উপকূল থেকে নিখোঁজ হয় শিশুটি। এরপর একযোগে পুলিশ, এভিয়েশন, কোস্ট গার্ডের বোর্ড, সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা তল্লাশি শুরু করে। তবে কিছুতেই তার কোনো সন্ধান মিলছিল না। সময়ের সাথে সাথে তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তবে এরপরও উদ্ধারকারী দল হাল না ছেড়ে অভিযান জোরদার করে। শেষে নিখোঁজের 4 দিনের মাথায় উদ্ধার হয় শিশুটি। এদিকে সুরের নিয়াবাদ তিউইর ওয়াদি সাবে পর্বত আরোহণের প্র্যাকটিসের সময় দুর্ঘটনায় আহত অপর এক নারীকে উদ্ধার করেছে দক্ষিণ আল শারকিয়া সিভিল ডিফেন্স। যদিও সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সেবা দেয় উদ্ধারকারীরা। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা আঘাত পেলেও ওই নারী এখন ভালো আছেন। রমজানে যানজট নিরসনে ব্যস্ত সময়ে ট্রাক চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে ওমান পুলিশ বলেছে, পবিত্র রমজান মাসে যানজট রোধ করার জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 6:30 থেকে সকাল 9টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মাস্কাটের আল দাখিলিয়া রোড এবং আল বাতিনা হাইওয়েতে ট্রাক চালকদের একই নির্দেশনা মানতে হবে। রমজান মাসে যানজট ওমানে একটি সাধারণ সমস্যা। বিশেষ করে বিকেলে অফিস ফিরতি মানুষের ঢল, ঈদ উপলক্ষে শপিং সেন্টার ঘিরে মানুষের চলাচল বৃদ্ধি এবং ইফতারের কেনাকাটার কারণে জ্যামের দুরবস্থা প্রকট হয়। ভারী যানবাহনের আধিক্যের কারণে এ সংকট আরও কঠিন হয়ে ওঠে। যদিও গত বছরের মতো এবারও কর্মীদের জন্য সুবিধাজনক কর্মঘণ্টা এবং রিমোট কাজের নির্দেশনা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এবার ভারী যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করল পুলিশ। ফলে রাস্তাঘাটে কিছুটা চাপ কম পড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের। মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP সেবা প্রদান। এর পরিবর্তে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য MRPর বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা নির্দেশনা মোতাবেক 2025 সালের 31 ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে চলতি বছরের 1 মার্চ থেকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না। এজন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদেরকে পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীদের বর্তমান পাসপোর্ট ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য MRPর তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে পাসপোর্ট আবেদন করা যেতে পারে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের 1295 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে, তাদের পরিবার যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে রেহাই পাক। শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, শারজার শাসক শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি 707 জন বন্দীকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমায়দ বিন রশিদ আল নুয়াইমিও 207 বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন শাকর আল কাসিমি 506 বন্দী মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু এবারই নয়, আমিরাতের শেখরা প্রায় বিভিন্ন দিবস এবং ধর্মীয় উপলক্ষের দিনে বন্দীদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে 735 জন বন্দীকে মুক্তি নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওমানে কাজ করতে গিয়ে ডান পায়ে আঘাত ও ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরেছেন মোহাম্মদ আবুল হাসান নামে এক প্রবাসী। শুক্রবার ভোরে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক সহায়তা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম। আগের দিন একটি ফোন কলের মাধ্যমে ব্র্যাক জানতে পারে আবুল হাসান নামে ওই প্রবাসী কর্মী ওমান থেকে আহত অবস্থায় দেশে ফিরছেন এবং তার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন। পরে শুক্রবার ভোরে তিনি বিমানবন্দরে পৌঁছালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাকে অ্যাম্বুলেন্সে পরিষেবা প্রদান করে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আবুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রবাসী কর্মীদের জরুরি সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে নতুন করে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে এবং প্রবাসীদের গাড়িবহরে ডাকাতি বেড়েই চলেছে। এ কারণে চালক ও প্রবাসী যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাস ফেরত লোকজন। ডাকাতিরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত 6 মাসে এই মহাসড়ক জুড়ে অর্ধশতাধিক ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসীরাই ডাকাতির শিকার হচ্ছেন বেশি। এ সড়কে চলাচলকারী কুমিল্লা অঞ্চলের হালকা যানবাহনের চালকেরা ডাকাতের হাত থেকে পরিত্রাণ পেতে ভার্চুয়াল গ্রুপ খুলেছেন। যখনই তাদের কোনো সহকর্মী ডাকাতির আক্রমণের শিকার হচ্ছেন, তখনই তারা ভার্চুয়াল গ্রুপে শেয়ার করে অন্যদের জানান দিচ্ছেন। তাদের তথ্য বলছে, গত 6 মাসে কুমিল্লার দাউদকান্দি থেকে জেলার 14 গ্রাম উপজেলা পর্যন্ত মহাসড়কে অর্ধশতাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ঝামেলা এড়াতে অনেকে মামলায় যাচ্ছেন না। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, ডাকাতদের মূল লক্ষ্যে পরিণত হয়েছেন প্রবাসীরা। ঢাকার বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে কয়েকটি এলাকায় ডাকাতিগুলো ঘটছে। ডাকাতরা প্রবাসী গাড়ি লক্ষ্যবস্তু করে এক ধরনের লাইট ব্যবহার করে পেছন থেকে গাড়িতে থাকা মালপত্র দেখে নেয়, পরে পিছু নিয়ে সুযোগ বুঝে নির্জন স্থানে গিয়ে ডাকাতি করে। গত এক সপ্তাহে কুয়েত প্রবাসী এবং এক মালয়েশিয়া প্রবাসী এই মহাসড়কে ডাকাতির কবলে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। পবিত্র রমজান মাসকে ঘিরে প্রবাসী ও যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে। লাগেজের বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইফতার ও সেহরির সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাতে বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো যাত্রীর লাগেজ ফেলে না রাখা হয়, কারণ রমজান ও ঈদের সময় ব্যাগেজগুলো যাত্রীদের আবেগের সঙ্গে জড়িত। তিনি বলেন, রমজান মাসে যেন যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যায়, সেটাই তাদের প্রধান লক্ষ্য। পবিত্র রমজান মাস উপলক্ষে 10,000 পণ্যে 50% বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের 644টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি সংস্থা 35 মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়।
যেসব সুপারমার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাত জুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের ৫,৫০০ পণ্যের উপর ৬৫% ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপারমার্কেট জায়ান্ট তাদের ৫,০০০-এর বেশি পণ্যে প্রায় ৬০% ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারুইস। পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পণ্য আসতে থাকে। এর মধ্যে দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজির মার্কেটে প্রতিদিন ১৫,০০০ টন করে পণ্য আসছিল। অপরদিকে আবুধাবিতে আসছিল ৬,০০০ টন পণ্য। পবিত্র রমজানের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে সেটি নিশ্চিত করতে সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। এছাড়া রমজানের সময় ভোজ্য তেল, ডিম, দুগ্ধ পণ্য, চাউল, চিনি, পোলট্রি, শিম, রুটি এবং ময়দার দাম যেন কোনো সুপারমার্কেট বাড়াতে না পারে সেজন্য পুরো রমজান জুড়ে ৪২০ বার অনুসন্ধান চালাবেন তারা। অন্যান্য সময়ের তুলনায় রমজানে আমিরাতে সব পণ্যের চাহিদা বাড়ে। এ সময় কোনো অসাধু ব্যক্তি যেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করে দেশটি সরকার। গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে, যদিও বাংলাদেশিদের করা ৯৬%-এর বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩,২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন, যা ওই অঞ্চল থেকে একক কোনো দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম। ইউএএ বলছে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ২৩,০০৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। আর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০,২৩৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন। আগের বছরের তুলনায় ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় ৭.২% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলসের মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী পোশাক কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বিনামূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে। এছাড়া কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে ৩০০ জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মূল বেতন ২১,৩১১ টাকা। ডিউটি দৈনিক ৮ ঘন্টা, সপ্তাহে ৬ দিন ওভারটাইম রয়েছে। চাকরির চুক্তি ৩ বছর হলেও নবায়নযোগ্য। নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন খরচ দেবেন। চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও ৩ বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা দেবেন। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তবে যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে এবং আগে জর্ডান থেকে এসেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই। প্রত্যেক কর্মীকে ন্যূনতম ২টি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। লিবিয়া আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে ৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার। বাংলাদেশিদের ফেরাতে আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপোলি থেকে ২টি ফ্লাইট পরিচালনা করা হবে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, আইওএম প্রাথমিকভাবে মার্চ মাসে 3টি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এর মধ্যে ১২ মার্চে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপোলি থেকে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি সহ অভিবাসীদের বহির্গমন ভিসা অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম এর কাছে ইতোমধ্যে ত্রিপোলি ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বেনগাজি থেকে নিবন্ধিত অভিবাসী সহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ। কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত সোমবার দুপুর 1টার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান ঘরের পাশে এই ঘটনা ঘটে।
কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তানসিং লি এক বিবৃতিতে জানান, কুকুরের উপর নির্যাতন চালানোর 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধি 428 ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এই অপরাধের জন্য 20,000 রিঙ্গিত থেকে 1 লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।